এখন যদি এসে কেউ বলে যে গোপালগঞ্জে যে সমস্ত ঘটনা ঘটছে, তারপরে কি আপনি বলবেন নির্বাচনের অনুকূল পরিবেশ আছে? আপনি কি বলবেন? না, নাই। এই যে জবাবটা আপনার কাছ থেকে না নাই পাওয়া, এটাই ছিল মূল উদ্দেশ্য। আচ্ছা, নির্বাচনের পরিবেশ এখন নাই। দেখেন না গোপালগঞ্জে কি হচ্ছে। আমি যখন ইলেকশন দিব তখন কি আমার গোপালগঞ্জে ইলেকশন দিতে হবে না? ওখানেও তো ইলেকশন দিব। ওখানে এনসিপি মতো এরকম একটা মহান দল কোনো প্রার্থী দিতে পারবে না, এটা কি হইল? হইল না তো। অতএব বলে না যে লেভেল প্লেইং ফিল্ড নাই, অন্তত গোপালগঞ্জ তো নাই। তো এটা তো একটা এক্সকিউজ হিসেবে অসাধারণ, এবং এইটাই ক্রিয়েট করা ছিল উদ্দেশ্য বলে আমি মনে করি। আপনি বলতেছেন সাজানো? সাজানো বলছি না তো, তাহলে এটা হলো কি আপনার প্রি প্ল্যান্ড। সাজানো এক জিনিস, এটা আর কি জিনিস, মানে তারা জানতো এই ঘটনাগুলো ঘটবে, মানে পরিকল্পিত, মানে যে ঘটনাগুলো ঘটেছে এটা এনসিপি ঘটায় নাই, কিন্তু মানে পরিকল্পিত বলছেন। আমি বলছি যে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত, এইভাবে যে উস্কানি দেওয়া হয়েছে, মানে ওখানে যাওয়াটাই উস্কানি। কিন্তু এই মুহূর্তে ওখানে যাওয়ার মতো বাস্তবতা তাদের ছিল না। যাওয়ার আগে তারা যে সমস্ত কথা কাহিনী বিভিন্ন জেলায় করেছে, বিভিন্ন জায়গায় বলেছে, তারা তো ওখানে যে এইটাই বলবে। তো এই বলাটা স্বাভাবিকভাবে আমি মনে করি যে তারপরে যদি রাষ্ট্র, যদি সরকার যদি আগের থেকে পূর্ব পরিকল্পনা করে ওখানে ওরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতো, তারা তো তাও করেনি। এখানে যেভাবে মনে করেন একটা ফ্যামিলি নিয়ে আমি গাজীপুরে যেতে পারি, আমি কি সেভাবে বান্দরবান অথবা খাগড়াছড়িতে যাই? পুরোটাই তো আমার, সব জায়গায় তো আমার। তাহলে ওখানে আবার বিজেপির ক্যাম্প, আর্মি ক্যাম্প করছেন কেন আপনি? এই দেশের সব রাস্তায় আমার। আমি কি বৃষ্টির দিনে আর অন্য সময় একইভাবে বের হই? বেরতে হই না। কাজে কিছু কিছু তো নিরাপত্তা আপনাকে ব্যবস্থা দিতেই হবে। এখন আমি তো মনে করি যে গোপালগঞ্জের কি পরিস্থিতি এটা যে কেউ জানে, যে কেউ জানে। এক একটা এলাকা বলি না, রংপুরে যে আপনার জাতীয় পার্টির বাড়ি ভাঙা আরম্ভ করছেন জিএম কাদের। এখন জিএম কাদেরকে ঢাকা শহরে তাদের কেন্দ্রীয় অফিস পুরাই যা ততটা সহজ, রংপুরে যায় কিন্তু একটা মোটরসাইকেল আগুন দেওয়া অতটা সহজ না। দিছিল তো মোটরসাইকেল আগুন, বলো না কেন? ওটা কি বিএনপি অফিসে, জাতীয় পার্টির সেন্ট্রাল অফিসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তা তো নয়। জায়গা ভেদে ওইখানে কাজ করে না, ব্যাকফায়ার করছে। তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে আপনি এটা কেন করতেছেন। আপনি এখনই এই কাজটা আপনি দুদিন পরে করেন, আপনি সারা দেশে করতেছেন, করেন আস্তে আস্তে। আমরা তো কোনো না করি নেই। মানুষের মধ্যে আপনাদের একটা মানে আপনার জোয়ার যদি তৈরি হয় ভালো। আমরা তো সবসময় বলি একটা তৃতীয় শক্তি আসুক। আমি তো পার্সোনালি এই পার্টিটা ভালো করুক, এটা আমি চাই, কারণ আমরা তো একটা বিকল্প খুঁজতেছি। দেখলাম তো অনেকগুলি দল এখন ট্র্যাডিশনাল পলিটিক্সের বাইরে একটা আসুক। এখন ওনারা যেন প্রাণপণে মাঠে নামছেন যে কিভাবে ট্র্যাডিশনালের পলিটিক্যাল পার্টির মতো হওয়া যায়। যাই হোক, এটা ওনাদের ব্যাপার। কিন্তু ওনারা যে আজকে এই দিনটাকে বেছে নিয়েছেন গোপালগঞ্জে যাওয়ার জন্য, এটা গোপালগঞ্জের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য নয়। আপনি দেখেন সংস্কার নামে কি হচ্ছে, প্রতিদিন সকালবেলা এই পলিটিক্যাল পার্টির নেতারা একটা খোয়ারের মধ্যে ঢুকে নিয়ে কিছুক্ষণ মানে খায়, বিস্কুট খায়, চা বিস্কুট খায়, নিয়ে বাইরে বলে যে এইটা ক্ষেত্রে ঐক্যমত্য হয়েছে, এটার মধ্যে আংশিক ঐক্যমত্য হয়েছে, এটা নিয়ে আমরা আরো আলোচনা করবো। চলছে আলোচনা, আজকে 14-15 দিন হয়ে গেছে কিন্তু নিয়মিত একটা ইস্যু নিয়ে 14-15 দিন একটা দেশের সবগুলো পলিটিক্যাল পার্টি মহানন্দে যাচ্ছে, বসছে, আলাপ করছে। কার সঙ্গে আলাপ করতেছে? কতগুলি বিদেশির সঙ্গে। 6 জন তো এই মেম্বার, 6 জন। 6 জনের মধ্যে কে কে? 6 জনের মধ্যে বদির আলম মজুমদার, আলী রিয়াজ, তারপরে কামাল আহমেদ, এরা সব হলো একদম পুরা বিদেশি নাগরিক। যে মডারেটর মনির হায়দার, সেও বিদেশি নাগরিক। আপনি বলেন কেউ কোনো একটা পলিটিক্যাল পার্টি এতটুকু মেরুদণ্ড নাই জিজ্ঞাসা করে যে আপনারা তো বিদেশি নাগরিক, আপনি যেখানে আসছেন করতে, আপনি কি ওই দেশের নাগরিকত্বটা ত্যাগ করে আসছেন? এইটুকু জিজ্ঞাসা করে হেড অন কোনো পলিটিক্যাল পার্টি নাই। এই পার্টিগুলো আমাদের দেশের ভাগ্য উন্নয়ন করবে, জিজ্ঞাসা করতে পারে একবার। আপনারা যেখানে আমাদের করতে আসছেন, আপনি যখন আমেরিকান সিটিজেনশিপ দিচ্ছেন, আপনি তো শপথ করছেন যে আপনি আমেরিকার স্বার্থ সমুন্নত রাখবেন। এই যে কাজটা আপনি করতেছেন, আপনি কি আমেরিকার স্বার্থ সমুন্নত রাখতেছেন নাকি আমার দেশের স্বার্থ সমুন্নত রাখতেছেন? এই দেশের একজন পলিটিক্যাল পার্টি হিসেবে কষ্টটা করতে পারি না। কেউ করছে এই পর্যন্ত? কেউ করছে? কতগুলি মেরুদণ্ডহীন লোক মিটিং করে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন ইউজলেস এক্সারসাইজ? একদম ইউজলেস। আপনি কি মনে হয়, আমি ধরে নেন হাইপোথেটিক্যালি, আপনি ধরেন বিএনপি আগামী ক্ষমতা আসলে, ধরলাম হাইপোথেটিক্যালি বিএনপি সংস্কার নিয়ে 31 দফা আছে না? আচ্ছা, এরা যেদিন সংস্কার আলোচনা শুরু করলো অথবা সংস্কার কমিশনগুলি গঠন করলো, 6টা কমিশন গঠন করলো, যেদিন
ওই দিন তো বিএনপি পারতো, যেহেতু সরকার একটা সংস্কার কমিশন করেছে, তাহলে আমাদের 31 দফা আপাতত স্থগিত, ওখানে আমি আর কোনো শ্রম বিনিয়োগ করবো না, দেখি এরা কি করে। বিএনপিতে করছে, করে নাই। বিএনপি তারপরে আরো জোরে সরে তার 31 দফা নিয়ে মাঠ পর্যায়ে গেছে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, এটা নিয়ে রীতিমতো পাঠচক্র হয়েছে। জেলা পর্যায়ে পাঠচক্রগুলিতে তারেক রহমান সাহেব নিজে অংশ নিছেন। তার মানে কি, তারা এটা আরো সিরিয়াসলি নিছেন। যত লোক বিএনপির 31 দফাকে জানে, তার 100 ভাগের 1 ভাগ লোক এই সংস্কার নিয়ে আগ্রহ নাই, তারা জানে না। তো যখন বিএনপি ক্ষমতায় আসবে, তারা বলবে যে কাজে আমি এত শ্রম বিনিয়োগ করলাম, এত সময় বিনিয়োগ করলাম, এবং যেটাকে আমি ভালো বলে মনে করি, তারাও তো অনেকবার কিন্তু চেঞ্জ করছে, চেঞ্জ করে কিন্তু একটা জায়গায় আসছে। তারা আগে কিন্তু 31 দফা ছিল না, এটা অনেক চেঞ্জ হয়েছে কিন্তু। তো তারা যেটা করতেছে, তো এখন তারা কি মেনে নিবে? বলবে ঠিক আছে, আপনারা করছেন, সুন্দর আছে, কোনো সমস্যা নাই। এখন তো আবার জাদুঘরে এক্সটেনশন করতেছেন শুনলাম, একটা ওই বড় জাদুঘর আছে, ওইটার মধ্যে নিয়ে এই সংস্কারে 7,000 পৃষ্ঠা রেখে দেন। আমাদের 31 দফা আছে, 7,000 পৃষ্ঠা বানাইছে একটা, কি বলবো। আমরা তো বলেছিলাম যে 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত কোনো সরকার ছিল না। ওই সময় কি হতে পারতো? যে কোনো কিছু ভাঙচুর হতে পারতো, যে কোনো কিছু লুটপাট হতে পারতো, আগুন জ্বালাইতে পারতো, কেউ তো ফিরাইতো না। কিছুই হয়নি, এখনো সেটাই হচ্ছে। এখন তো হচ্ছে, কেউ ফিরাচ্ছে না। তার মানে 8 তারিখে যে ঘটা করে আমরা ডক্টর ইউনূস সাহেবকে এনে দায়িত্ব দিলাম, উনি আসলে কিছুই করতে পারেন নাই। উনি মানে দৃশ্যমান এবং মানুষের মনে আশার সঞ্চার করে এমন কোন কাজ উনি করতে পারেন নাই, কোন কাজ না। একটু আগে আপনি একটা প্রশ্ন করছিলেন যে এই সরকারের আসলে প্রধান লক্ষ্যটা কি ছিল হবে। এই সরকারের প্রধান লক্ষ্য কিন্তু আসলে একটাই, সেটা হলো আমি একটা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা একটা রেগুলার সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্তর করে দেব, আর কিছু না। কিন্তু একদম সিম্পল কাজ। তার সময়টা নাই। হ্যাঁ দিব, এটা তো অনাদিকাল। কবে দিব ওটা তো বলি। আপনি যত দেরিতে দিবেন তত আপনি সম্মান নিয়ে নামতে না পারার মানে আপনার সম্ভাবনা তৈরি করবেন। হিসাব তো এটাই। এই দেশে তো কেউ অনন্তকাল ক্ষমতা ছিল না, বিভিন্ন জন বিভিন্ন ভাবে বিদায় হয়েছে। এখন আপনি বিদায় হওয়ার কোন পদ্ধতিটা বেছে নিবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তাহলে এটা ওনারা সিদ্ধান্ত নেবে যে ওনারা কিভাবে যাবে। বাংলাদেশে আপনি তো অনেকদিন ধরে আমরা আছি, আপনারা আছেন, দেখতেছি আমরা তত্ত্বাবধায়ক সরকার অনেকগুলি আসছে, এখানে সবগুলি দেখছি। বাংলাদেশে কোন তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে কোন রাজনৈতিক দলের বিরোধিতা দেখছেন পর্যন্ত? এইবার প্রথম দেখা যাচ্ছে, যাচ্ছে তো। তাহলে এটা আপনি কি বলবেন? এখন তো একটা মানে সংকটের মধ্যে আছে দেশ, এতে সন্দেহ নাই। হ্যাঁ, এই সংকট থেকে উত্তরণের পথ কি? উত্তরণের আমি মনে করি উত্তরণের পথ হলো দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে একটা পলিটিক্যাল, যারা নাকি নির্বাচনে অংশ নেবে, তাদের যারা বিজয়ী হবে তাদের হাতে ক্ষমতাটা দিয়ে ওনাদের চলে যাওয়া। ওই পর্যন্ত যেতে পারবে কিনা এই সরকার? যেতে চাইলে যেতে পারবে। কিভাবে যেতে পারবে? তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট গুলো 3 মাসের মধ্যে নির্বাচন দিতে পারে। 3 মাসে পারে, 3 মাসে পারে, 1 বছর তো পারে নাই। এখন ওই যে একটা প্রবাদ আছে না, যে কুজার যদি চিত হয়ে সর ইচ্ছা হয়, আপনি কি করবেন? আপনি ওকে বলবেন যে ভাই তুমি শারীরিক ভাবে এটা করতে পারবে না, কিন্তু ওর তো একটা আকাঙ্ক্ষা কাজ করতে পারে, সেই আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে। কয়জন লোক কইছে হাত মিলিয়ে স্যার আপনি 5 বছর, সে বিশ্বাস করছে। এই দেশে মানুষ তার 5 বছর চায়। আবার আমাদের কেউ কেউ কি বলছে আপনি যতদিন বাঁচেন ততদিন, সে আরো বিশ্বাস করছে। তো এখন এটা তো হলো ওনার মানসিক স্ট্যাটাস, ওনার মেন্টাল স্ট্যাটাসের কারণে উনি কি করবেন এটা ওনারা জানেন। তবে উপদেষ্টাদের মধ্যে অনেক এরকম আছেন, তারা মনে করেন যে আমি 2 দিনের বেশি থাকতে পারি, তো 2টা ফাইলে সিগনেচার করে কিছু পাইতে পারি। এরকম মানুষ, এরকম কর্মকাণ্ড এখন চলছে আল্লাহর রহমতে। এটা তো আমরা খবর টবর পাচ্ছি যে চলছে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আমি যেটি ভয় পাচ্ছি, ধরেন অতীতের যেই কালো শাসনকে আমরা অপছন্দ করতাম, ঘৃণা করতাম, এই সরকারের কর্মকাণ্ডে তাদের ছায়া দেখতে পাচ্ছি। আপনাকে একটা উদাহরণ দেই। গণভবনের জায়গায় জাদুঘর হবে। প্রথম কথা, আমার মতে ওইটাই জাদুঘর করতে হবে সেটা কিন্তু যুক্তিপূর্ণ না। ওইটা আমার কাছে গণভবনটাই থাকার কথা। আমি সেই গণভবনই যেতে চেয়েছিলাম, যেটা অপশাসনের স্মৃতি। আচ্ছা, ধরলাম জাদুঘর হলো, 111 কোটি টাকা বরাদ্দ হতে পারে। আপনি খালি একবার চিন্তা করেন তো এই জাদুঘরের মধ্যে। কারণ আমি কিন্তু আই এম সেন্সিং র্যাট।
24 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, 64টা জেলায় আপনার স্মৃতিস্তম্ভ হবে। আপনি স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জে একটা হয়েছে, তার কোয়ালিটিটি একবার দেখতে যাবেন। এবং আমি হাসিনা তার বাবার নামে স্থাপনা এবং প্রকল্প করে যে দুর্নীতিটি বাংলাদেশে করেছেন, আমরা কেন ওই জুলাই শহীদদেরকে নিয়ে আবার একই কাণ্ড করতে যাচ্ছি? 64টা জেলায় শেখ মুজিবের স্থাপত্যগুলো একটার চেয়ে একটা কুৎসিত ছিল, ডিসপ্রপোর্শনেট ছিল। আমি কোনো একটা জেলায় গিয়ে মনে হয়েছে ওই শহরের সবচেয়ে আবর্জনাময় জায়গাটির নাম শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। কাজেই এই একই কাণ্ড করতে চাচ্ছে এরা আসলে আর ওই চেয়ারে বসতে চেয়েছে, ওই ক্ষমতা পেতে চেয়েছে, ওই দুর্নীতির অংশ হতে চেয়েছে, ইন দ্য নেম অফ জুলাই শহীদ। আমার কাছে দুঃখের সাথে আমি বলছি, আমি গত কয়েকদিন থেকে খেয়াল করছি তাদের আচরণ। এবং দেখেন, একটা স্মৃতিস্তম্ভ উদ্বোধন করতে 5 জন উপদেষ্টা যেতে হয়, লোক দেখানো। একটা ফেরি উদ্বোধন করতে 7 জন উপদেষ্টা যেতে হয়। বসিলাতে ড্রেনে কালো পানি দেখতে 3 জন উপদেষ্টা যেতে হয়। রেড কার্পেট। আপনি তো বুঝতেই পারছেন, এদের তার মানে কর্মঘণ্টার কোনো বিন্যাস নাই। তাদের ব্যক্তিগত অনেক অবজেক্টিভ আছে এবং সেখানে তারা বিভিন্ন সময়ে ফুটপাতে দাঁড়ানো অ্যাক্টিভিস্ট ছিলেন জীবনের অধিকাংশ সময়। তারা এখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আসছে, সে তার ওই অ্যাক্টিভিজম। আরেকটা দুঃখের সাথে বলি, এরা সবাই ডোনার ফান্ডেড অর্গানাইজেশন চালিয়েছেন। এরা কেউ বাংলাদেশের কোনো এন্টারপ্রেনারের মতো শ্রমিকদেরকে চালাননি, ফ্যাক্টরি চালাননি। এরা সবাই উড়ে এসে জুড়ে বসা মানুষ। ক্ষমতাটাতেও ওইভাবে, আপনি যে 5 তারিখ থেকে 8 তারিখের কথা বললেন, ওনারা উড়ে এসে জুড়ে বসেছে। এদের উপরে তদন্ত হওয়া দরকার, এরা কিভাবে সিলেক্টেড হয়েছে। এবং এখন অনেক বড় বড় কথা বলছে, কারো কারো মতলব তৈরি হয়েছে যে বিএনপি বা অন্য দলকে বাইরে রেখে তাদের শাসনটা প্রলম্বিত করা যায় কিনা। আবার বিএনপিকে যদি আপনি চাঁদাবাজ, গুন্ডা, আমির জন্য কালিমা লিপ্ত করতে পারেন, তাহলে বিএনপি মাইনাস হলো। আবার আরেকটা ছাত্র সংগঠন আপনার সাথে আছে, তারা স্বপ্ন দেখছে তারা আপনার হাত ধরে ক্ষমতায় যাবে। কাজেই এত ধরনের ইকুয়েশন করতে গিয়ে আমি এদের পরিণতি 2007-08-এর চেয়েও খারাপ দেখছি। 2007-08-এ তো কোনো রকমে পালিয়ে বাঁচছিল ওই সরকারের লোকগুলো। এরা যে ধরনের অপকর্মের সাথে যুক্ত হয়েছে, কোনো কোনো উপদেষ্টা তার মন্ত্রণালয়ে যে ধরনের কাজ করছেন, এগুলো সব প্রকাশিত হচ্ছে। কাজেই আমার মনে হয় যে আমাদের সেন্সেসে ফেরত আসা দরকার। ওনাদের 11 মাস যা করেছেন, ওনাদের উচিত হচ্ছে ওনাদের কিবলা ঠিক করা, ওনার একটা নির্বাচন দিয়ে চলে যেতে হবে। এবং যত দ্রুত সম্ভব, উনি বড় বড় কথা বলে বেশি দিন ক্ষমতায় থাকতে চাচ্ছেন, তার আগে সংস্কারের ব্যাপারে এই চা বিস্কিট খেয়ে যতটা ঐক্যমত্য হয়েছে, গুড এনাফ। আপনার এর চেয়ে বেশি ঐক্যমত্য লাগবে না। শোনেন, বিএনপি বা যারাই ক্ষমতায় যাবে, সে এগুলোর একটাও বাস্তবায়ন নাও করতে পারে, আপনি কি করবেন তখন? কাজেই তার উপরে আমরা ছেড়ে দেই, মানুষের ভারটা আপনি ওখানে দেন, যাতে তারা দায়িত্বটি বোধ করেন যে একটি সুশাসনের জন্য রাষ্ট্র তারা কিভাবে চালাবেন। কাজেই কিছু মাতবর, কিছু উপদেষ্টা বিভিন্ন দেশ থেকে উড়ে এসে আপনাকে শেখাবে বাংলাদেশের গণতন্ত্র কি করে চলবে। অনেক ধন্যবাদ। মাসুদ কামাল, প্রফেসর ইউনূস এই পর্যায়ে কি করবেন বলে আপনার ধারণা? একটা কথা জানেন কি, ওনাকে না আসলে আমার কাছে কেমন লাগে, যেমন ধরেন উনি শুরুতে একটা কথা বলছিলেন কিন্তু, যে আপনারা প্রাণ ভরে আমাদের সমালোচনা করবেন। আমার কাছে মনে হচ্ছে যে সমালোচনা উনি কেন ইনভাইট করছেন? তার মানে উনি কিছু একটা করলেন, মানুষ সমালোচনা করলো, তো ওইটা শুই না উনি আবার নিজে ভাববেন যে আমার তাহলে এটা করা ঠিক হলো কি হলো না, হয়তো উনি ভালোর দিকে যাবেন, এটাই ছিল উদ্দেশ্য। কিন্তু পরে যতই দিন যেতে লাগলো, আমার কাছে মনে হলো যে উনি এরপরে আরো একটা বাক্য বলেছেন, সেটা উচ্চারণ করেন নাই খালি, যে আপনারা প্রাণ ভরে সমালোচনা করবেন, আমি তার কোনো কিছুই শুনবো না। আমি যদি না শুনি, তাহলে আমি এটা সমালোচনা নিয়ে রেকটিফাই করার তো কোনো প্রশ্ন আসে না। আমি তো শুনবই না, কে কি বলছে উনি কিছু জানেন না। উনি বলছেন যে কে কি বলে ওগুলো আমার কান পর্যন্ত আইনো না। উনি এটা বলে নিয়ে বসে রয়েছে, বলো ওদের বলতে দাও, বলতে বলতে একসময় ক্লান্ত হয়ে যাবে। সবাই বলতেছে ক্লান্ত হচ্ছেন আপনারা, কিন্তু উনি কিছু শুনবেন না, কারণ উনি ওনার কোনো কিছুতেই চেঞ্জ করেন না। এবং উনি যা ভালো করেন সেটা। আমি খালি ওনাকে একটা কথা বলবো ভাই, যে দেখেন হাসিনা সরকার, হাসিনা ক্ষমতা আসার পর থেকে, আমরা 2-1 দিন পর থেকে উনি মানে পণ করে নামছিলেন যে ডক্টর ইউনূসকে কিভাবে বেজ্জতি করবেন, এবং সেটা উনি রাষ্ট্রযন্ত্র, সরকার সমস্ত কিছু দিয়া প্রয়োগ করে উনি চেষ্টা চালাই গেছেন শেষ দিন পর্যন্ত। হাসিনা এতদিনে যতটুকু ওনাকে বেজ্জতি করতে পারছেন, 1 বছরে ইউনূস সাহেব নিজেই নিজেকে তার চেয়ে বেশি বেজ্জতি করে ফেলেছেন। হাসিনার কথায় কিন্তু দেশের মানুষ ইউনূসের এত সমালোচনা করতো না, যেটা এখন করে। এই উপলব্ধি যদি ডক্টর ইউনূসের হইতো, উনি তো কোনোটাই শুনেন না, সে কারণে এটাও শুনবেন না।
যদি শুনতেন তাহলে ওনার মধ্যে একটা আত্মপ্রবোধ হতো। ভাই দেখেন, মানুষ যখন বয়স হয় না, মানুষ যখন বয়স হয়, মানুষ তখন কি করে? মানুষ তখন কিন্তু জাগতিক অনেক কিছু থেকে নিজেকে ধীরে ধীরে সরায় নেয়, যে এটা কি করবো আমি। তখন তারা একটা মাদ্রাসা করে, একটা মসজিদ করে, একটা চ্যারিটি কিছু করে, একটা এতিমখানা করে, মানুষের কিছু উপকার করার চেষ্টা করে। সে কিন্তু জাগতিক দিকে আর থাকে না। ওনারও তো বয়স হচ্ছে, উনি তো আর অমর না, প্রাকৃতিক কারণে উনি অমর না। তো ওনার বয়স তো কম হয় নাই। এখন উনি কি চিন্তা করেন? এখন উনি চিন্তা করেন ওনার কি এবার ট্যাক্স মৌকুব করা যাবে, ওনার কি এবার ইউনিভার্সিটি করা যাবে, ওনার কি এবার আদম ব্যবসার লাইসেন্স নেওয়া যাবে, ওনার কি এবার ট্যাক্স মৌকুব করা যাবে আগামী 29 সাল পর্যন্ত। উনি এইগুলি নিয়ে ব্যস্ত। স্টারলিংকের সঙ্গে চুক্তি করতে হবে গ্রামীণের, উনি এইগুলি নিয়ে ব্যস্ত। তো এই ব্যস্ততাটা তো আসলে স্বাভাবিক মানবিক যে বৈশিষ্ট্য তার সঙ্গে যায় না। উনি মহামানব জাতীয় কিছু একটা হবেন হয়তো বা, আমি জানি না, বাট এটা কিন্তু মিলে না। আমাদের এগুলো তো ওনার কাজ না আসলে। কিন্তু এই অবস্থায় কি একটা দেশ চলতে পারে কিনা? দেশ যেমন চলছে সেরকম চলবে। এইরকম কি চলবে? এক জায়গায় তো থেমে এখন মানুষ কি করবে? এখন আপনি যদি আমাকে বলেন পট করে ইদানিং এটা খুব কমন প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে কিন্তু, যেমন আগে কিছু হলে বলতো কি শেখ হাসিনা তোমরা সমালোচনা করো, তার পরিবর্তে তার বিকল্প কি আছে?